প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে বলতে চাচ্ছি যে বিষয়টি, সেটা হলো বাংলা নববর্ষ নিয়ে। বাংলা নববর্ষ এবার যেভাবে উদযাপিত হয়েছে উৎসবের আমেজে, এমনটি কিন্তু গেল বছর হয়নি। এবার একটি বিষয় খুব লক্ষণীয়, সর্বস্তরের মানুষ, সব রাজনৈতিক দল নির্বিঘ্নে উৎসবের আমেজে নববর্ষ পালন করে। এমনকি জামাতে ইসলামী এই প্রথম জামাতে ইসলামী নববর্ষ পালন করেছে তাদের দৃষ্টিকোণ থেকে, যেটি এর আগে তারা কখনো করেনি। নববর্ষ নিয়ে বিতর্কও অনেক। বিজাতীয় সংস্কৃতির ধোয়া তুলে, হিন্দুয়ানি সংস্কৃতির ধোয়া তুলে অনেকেই সমালোচনা করেছে। তবে এর মাঝেও আমি মনে করি ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা আসতে পারে, সমালোচনা আসতে পারে, পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক থাকতে পারে। তারপরেও সম্মিলিতভাবে, সম্মিলিত প্রচেষ্টায় এবারের নববর্ষ বরণ দেশে এবং বিদেশে ব্যাপকভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এমনকি আমাদের এই মার্কিন মুলুকেও নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, নিউ ইয়র্কের বাংলাদেশের রাজধানী খ্যাত জ্যাকসন হাইটস এবং নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এবারের বর্ষবরণ ছিল ব্যতিক্রমধর্মী। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে গান বাজনা, লোকগীতি, নৃত্য, সবকিছুর সমন্বয়েই এবারের নববর্ষ দেশে এবং বিদেশে যেন আগের একটি পরিবেশ তৈরি হয়েছে এবং পালন করেছে। এমনকি জামাতে ইসলামীর বৎসবরণটি অন্যদের কাছে ব্যতিক্রম হতে পারে। বিভিন্ন ইসলামিক দলগুলোর যে বর্ষবরণ এবারের ব্যতিক্রম, তারপরেও বাংলা নববর্ষের অস্তিত্বকে লালন করে বাংলা নববর্ষ পালনের যে প্রবণতা, সেটা আসার বিষয়। ইসলামিক দলগুলো তাদের ইসলামিক গান বাজনা, রং বেরঙের পোশাক, এই যে একটি ধারা, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য নতুন একটি ধারার সূচনা হয়েছে। এমনিতে ছায়ানট, উদীচী থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা সবকিছুই হয়। এবার অবশ্য মঙ্গল শোভাযাত্রাটিকে আলাদাভাবে হলেও সরকারিভাবে চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হতো প্রতি বছর, যেটা হয়ে আসছিল, সেটার নাম পরিবর্তন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা থেকে বৈশাখী উৎসব হিসেবে। এবং এর কারণটাও সেই গভীরে গেলে সেই ডক্টর ইউনূসের আমল থেকে। গেল বছর নববর্ষ তেমন ভাবে হয়নি। ইউনূস মানুষকে পর্যন্ত তাদের বাঙালি নববর্ষ উদযাপনটিও ঠিক মতো করতে দেয়নি। সেখানেও ছিল ইউনূসের ষড়যন্ত্র, সেখানেও ছিল বাংলা সাংস্কৃতিক কৃষ্টিকে মুছে ফেলার নিরন্তর প্রচেষ্টা। সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। অথচ দেখুন, এই ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, আর 18 মাস সে যা করেছে, দান্দাবাজি, বাটপারি, প্রতারণার, ব্যক্তি স্বার্থের প্রসঙ্গটি বাদ দিলেও
এই ডক্টর ইউনূসের আমলে আমাদের সমস্ত জাতীয় দিনগুলি কলঙ্কিত হয়েছে, মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে, মানুষকে ভুলিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা চালানো হয়েছিল। হোক স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের প্যারেড হয়নি, বিজয় দিবস অনেক বিতর্ক, তারপর বাংলা নববর্ষ তো তেমন গতবার হয়েইনি। এই হলো ডক্টর ইউনূস, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি নাকি প্রগতিশীল। আসলে ডক্টর ইউনূসের প্রগতিশীল চেহারার অন্তরালে ছিল জঙ্গিপনা। এই ডক্টর ইউনূস দেশে এবং বিদেশে মানুষকে তার সুশীল চিন্তা চেতনা প্রকাশ করলেও ভেতরে ভেতরে ছিল তার একটি রাজাকারী ধ্যান ধারণা, চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র, এবং ক্ষমতা পেয়ে তিনি সেটা প্রয়োগ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষকে গত 54 বছরে, বাংলাদেশে ভারত বিরোধিতা শুরু থেকেই ছিল, সবসময় ছিল। যে ভারত দেশের মুক্তিযুদ্ধ এবং দেশের অভ্যুদয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারপরেও সেই 72 সাল থেকেই ভারত বিরোধিতাও বাংলাদেশে ছিল। কিন্তু ডক্টর ইউনূসের 18 বছর এই ভারত বিরোধিতা, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি চরম আকার ধারণ করে। এবং ডক্টর ইউনূসের কাজটি যেমন যেন ছিল তা, দেশের কিসের সংস্কার, কিসের উন্নয়ন, তার কাজেই হয়ে দাঁড়ায় নিজে ক্ষমতায় থাকবে, ষড়যন্ত্র করবে, নিজের স্বার্থ উদ্ধার করবে, নিজের পকেট আরো ভারী করবে, আর আমাদের আত্মমর্যাদার ঠিকানা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সমস্ত সুফলগুলিকে তিনি ডেস্ট্রয় করবেন। এই ছিল তার 18 বছরের কর্মকাণ্ডের প্রধান। একে একে দেখবেন সেই স্বাধীনতা দিবস, সেই বঙ্গবন্ধু, সেই 32 নম্বর, সেই যারা পত্রপত্রিকার যারা প্রগতিশীল কথাবার্তা বলে তাদের অফিসে হামলা, যেমনটি হয়েছিল প্রথম আলো বা ডেইলি স্টারের, মানে প্রগতির ধারাকে ব্যাহত করার জন্য ডক্টর ইউনূস যেন এজেন্ডা নিয়ে এসেছিলেন। ভারত বিরোধিতা তো বলছি, তিনি বাংলাদেশে আসার আগেই ভারত বিরোধিতার নামে একটি সূক্ষ্মভাবে তিনি একটি কথা প্যারিসেই কিন্তু বলেছিলেন, সেভেন সিস্টার। ভারতের সেভেন সিস্টার জন্য ওনার মায়া, মমতা এবং কান্নার কোনো শেষ নেই। ভারতের সেভেন সিস্টারের কি হবে না হবে, নিজের দেশের খবর নেই, তিনি ভারতের সেভেন সিস্টার নিয়ে ব্যস্ত। যেন সেভেন সিস্টার তিনি যুদ্ধ করে বাংলাদেশের সঙ্গে নিয়ে আসবেন, পাকিস্তানের সঙ্গে ধর্ম মরম, পাকিস্তানের সঙ্গে প্রেম প্রীতি, এইগুলি সব যত যত পিছনে হাঁটার যত ধরনের মাল মশলার প্রয়োজন, সবগুলি পুঁজি করে তিনি পেছনের দিকে হেঁটেছেন। অথচ 18 মাসে দেশটিকে তিনি ধ্বংস করে গেছেন। মব দিয়ে মানুষ খুন করা হয়েছে, বিচার হয়নি। সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তিনি চেয়ে চেয়ে দেখেছেন, মানুষকে উস্কে দিয়েছেন। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড। এবং তার চারপাশ ঘেরা তার যে সিন্ডিকেট ছিল, এনজিওএন কোম্পানি, আমি তার এই সিন্ডিকেটকে এনজিওএন কোম্পানি বলি, এবং বিদেশ থেকে ভাড়া করে নেয়া লোকজন দিয়ে তিনি এই মবের রাজত্ব বলুন, আর রাজাকারদেরকে উৎসাহিত করার রাজত্ব বলুন, আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার রাজনীতি বলুন, ডক্টর ইউনূস নির্দ্বিধায় সেই কাজগুলি করে গেছেন। কিন্তু আজকে কোথায়? ওই যে বলে না, এক মাগে শীত যায় না, আজকে ইউনূস কোথায়?
এখনো সে দেশে বসে আছে, কেন জানেন? তার একটা বিশাল আশা ছিল এনসিপি কে দিয়ে রাজনীতি দল বানিয়ে, এনসিপি বলতে বলতে অর্থাৎ এই যে পোলাপানগুলি যারা 24শে জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে বলে দাবিদার, যে 5-6 জন, ওদেরকে দিয়ে তিনি রাজনৈতিক দল এনসিপি বানিয়েছেন। তারপর যখন দেখছেন কাজ হচ্ছে না, তখন লন্ডন দূরে গেছেন। নির্বাচন না দেওয়ার জন্য কত বাহানা করেছে আপনারা সবই জানেন। তাকে জনগণ চায়, আরো 29 পর্যন্ত তাকে থাকতে হবে, বহু চেষ্টা সে করেছে। সর্বশেষ চেষ্টাটি করেছে লন্ডন গিয়ে বাঁচার জন্য, ভেবেছে যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তো ছিল, ভেবেছে পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসাবে আরো 5টা বছর থাকা যায়, সেই চেষ্টা সে করেছে। দেশে সে এখনো বসে আছে, তার সম্ভবত আশা তারেক রহমান তাকে রাষ্ট্রপতি বানাবেন। কিন্তু ডক্টর ইউনূস, তারেক রহমান এত বোকা নয়। আপনি তারেক রহমানকে কম হার্ড টাইম দেননি। তারেক রহমানকে দেশে আসতে বিএনপি নির্বাচন থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিএনপিকে আপনি অস্থিরতায় রেখেছেন, যে কারণে তারেক রহমান অত্যন্ত দৃঢ় মন নিয়ে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ডক্টর ইউনূসের প্রতি ইয়েস স্যার ইয়েস স্যার করে সময়টি কাটিয়েছেন। এই তারেক রহমান কি ভুলে গেছে তাকে কি পরিমাণ তার প্রতি এবং তার দলের প্রতি চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল? নিশ্চয়ই সেগুলি ভুলেনি। আর এই তারেক রহমান আজকে আপনাকে প্রেসিডেন্ট করবেন আর আপনি সেই জন্য বসে রয়েছেন, সেটা হইতে পারে? দেশের মানুষ কি এত বোকা? আরো একটি কারণে সে দেশ ছেড়ে এখন যায় না, সে যাবে, ফাইনালি সে যাবে, কারণ তো তার সব কাজ, সে সরকার পরিবর্তনের সাথে সাথে যেতে চায় না, এটাও তার আরেকটি চালাকি। সে মনে করে সাথে সাথে চলে গেলে তার উপরে অনেক দোষ আসবে, সে বুঝাবে যে সে কোনো অপরাধী, আসলে তো সে অপরাধী, সে তো চুরি করেছে দেশে। বাচ্চাদের, শিশুদের হামের ঠিক যে ভ্যাকসিন, সে ভ্যাকসিনের পয়সাও যদি তাকে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মিলে অর্থ আত্মসাৎ করতে হয়, এর চেয়ে লজ্জার কি হইতে পারে? 86 বছর বয়সের একজন বৃদ্ধ, তার আরো চাই, আরো পয়সা চাই। আদম ব্যবসার লাইসেন্স, গ্রামীণ ব্যাংকের লাইসেন্স, নিজের ট্যাক্স মকুব, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, এসব মানুষ ভুলে গেছে? তার বিরুদ্ধে কি দুদুকে অভিযোগ জমা হয়নি? নিশ্চয়ই হয়েছে। এই ইউনূস দুটি কারণে দেশ ছাড়েন, একটি ক্ষীণ আশা যদি রাষ্ট্রপতি হয়ে যান, আরেকটি হলো সঙ্গে সঙ্গে দেশ ছাড়তে চায় না, মানুষকে বুঝতে দিতে চান যে তিনি একজন সৎ মানুষ ছিলেন, শাসন করেছেন। কিন্তু আলটিমেটলি সে চলে যাবে, সে দেশে থাকবে না, এবং তার যাওয়াই উচিত। কেউ কেউ বাংলাদেশে দেখেছি বলতে চাচ্ছে যে ওকে যেতে দেওয়া উচিত না, ওকে গ্রেপ্তার করা উচিত, ওর বিচারের সম্মুখীন করা উচিত। আমি এক জায়গাতে একমত, এরশাদের যদি বিচার হতে পারে, জেল কাটতে পারে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি মাত্র 2 কোটি টাকার জন্য জেল কাটতে হইতে পারে, ডক্টর ইউনূস পাহাড় সম দুর্নীতি করেছে, অর্থ আত্মসাৎ করেছে সরকারের, অবৈধভাবে নিজের উপর থেকে আইন যে অপরাধ ছিল, মামলাগুলি ছিল, সেগুলি তিনি তুলে নিয়েছেন। তিনি সব করেছেন তার নিজের স্বার্থে। এই সমস্ত বিষয়গুলির জন্য তিনি আইনকে হাতে তুলে নিয়েছিলেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য তিনি বিদায়ের
মাত্র 2-3 দিন আগে SSF এর নিরাপত্তা সহ নিয়েছেন 1 বছরের জন্য। তো ওকে কে মারতে যাবে? অর্থাৎ তিনি শাহনশার মতো থাকতে চান। এই বাটপার, ধান্দাবাজ, প্রতারক, নোবেল বিজয়ী, সে বাঙালি জাতির সঙ্গে প্রতারণা করেছে। তার বিচার হওয়া উচিত। তাকে বিচারের আওতায় এনে তাকে জেলে দিয়ে তার প্রতিটি মামলার বিচার হওয়া উচিত। এবং এই যে 660 কোটি টাকার ট্যাক্স তিনি মকুব করেছেন তার ক্ষমতা বলে, সেগুলি রাষ্ট্রের সম্পদ, সেগুলি পুনরুদ্ধার করা উচিত। সমস্ত চুক্তিগুলি তার সঙ্গে, যেগুলি তার গ্রামীণ ব্যাংক, বিশ্ববিদ্যালয়, আদম ব্যবসা, সমস্তগুলি বাতিল করা উচিত। তাই বলছি, যত দ্রুত সম্ভব ইউনূসকে গ্রেপ্তার করে তাকে বিচারের সম্মুখীন করা হোক। যেটা দিয়ে শুরু করেছিলাম, বর্ষবরণ। এবারের বর্ষবরণে কোনো প্রবলেম হয়নি, কেউ বাধা দেয়নি। যার যার দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, দলীয় নীতি থেকে সকলেই বর্ষবরণ পালন করেছে। এমনকি জামাত নিজেও, যদিও জামাত বর্ষবরণে এর আগে কোনোদিন পালন করেনি বা বিশ্বাসও হয়তো করেনি, কিন্তু আজকে জামাত যেহেতু দেশের প্রধান বিরোধী দল, হয়তো এইটুক রিয়েলাইজেশন তাদের আসছে যে দেশের জাতীয় ঐতিহ্যকে অস্বীকার করা মানে সেই 71-এর অপকর্মের মতোই ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। সেজন্য জামাতের হয়তো এই বোধোদয় হয়েছে, যে কারণে জামাতও এবার গোটা করে বর্ষবরণ পালন করেছে। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের যতটুকু বিকৃত ইতিহাসের চর্চা হয়েছে তা এই তথাকথিত নোবেল কিনে আনা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। এবং এই ব্যক্তিটি পশ্চিম দুনিয়ায় গিয়ে চামচামি করে প্রগতিশীল সাজে, আর দেশে এসে রাজাকার সেজেছিল। এটাই ডক্টর ইউনূস। ওর ভিতরে এক, বাহিরের মুখোশ। ওর যা চেহারা দেখেন, এই চেহারার ভেতরের চেহারা যে কত ভয়ঙ্কর তা আপনারা গত 18 মাসে নিশ্চয়ই টের পেয়েছেন। তাই এই ডক্টর ইউনূসের মতন এমন ব্যক্তিকে, অসৎ ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।